সাহার ব্যাংক হিসাবে 134 কোটি টাকা সন্দেহজনক লেনদেন, তুলে নিয়েছেন 120 কোটি টাকা। কঠিন সময় পার করছে বাংলাদেশ, সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধান উপদেষ্টার। শিগগিরই দেশে ফিরছেন তারেক রহমান, দ্রুত অন্য মামলাগুলো নিষ্পত্তির আহ্বান বিএনপির। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21শে দুপুরের সংবাদে, সাথে আছি আমি তাইজিন রহমান। দর্শক, 21শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21she24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21sheetv চ্যানেলে। মুন্নী সাহার ব্যাংক হিসাবে বিপুল অর্থের খোঁজ মিলেছে। সাংবাদিকতার বাইরে শত শত কোটি টাকা অর্জন করেছেন তিনি। প্রাথমিকভাবে মুন্নী সাহা ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যাংক হিসাবে 134 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। হিরোজুম্মানের রিপোর্ট। এত টাকা কোথায় পেলেন সাংবাদিক মুন্নী সাহা? কোন উদ্দেশ্যে কারা তাকে এত টাকা দিয়েছে? কিভাবে মুন্নী সাহার মতো তৃতীয় গ্রেডের সাংবাদিক শত কোটি টাকার মালিক? এসব প্রশ্নের উত্তর খুঁজছেন গোয়েন্দারা। তার ব্যাংক হিসেবে 134 কোটি টাকা লেনদেন জনমনে সন্দেহের সৃষ্টি করেছে। BFIU বলছে, মুন্নী সাহার ব্যাংক হিসাবে এখনো 14 কোটি টাকা জমা রয়েছে, আর বিভিন্ন সময়ে তিনি তুলে নিয়েছেন 120 কোটি টাকা। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনার সঙ্গে একটা ব্যক্তিগত দেখা করার সুযোগ পেয়েছিলাম। ওয়ান ব্যাংকের কারওয়ান বাজার ও চট্টগ্রামের খাতুনগঞ্জ শাখায় এই বিপুল অর্থ লেনদেন করেন মুন্নী সাহা। আপনি এদেশের একজন নাগরিক হয়ে আপনি এদেশের ক্ষতি কিভাবে করেন বলেন তো? হিরোজুম্মান, 21শে টেলিভিশন, ঢাকা। দেশ কঠিন সময় পার করছে, তাই অতীতের যে কোনো সময়ের তুলনায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মিরপুর সেনানিবাসে ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ কমপ্লেক্সে ন্যাশনাল ডিফেন্স কোর্স 2024 এবং আর্ম ফোর্সেস ওয়্যার কোর্স 2024-এর কোর্স সমাপনী অনুষ্ঠানে সার্টিফিকেট প্রদান শেষে এই আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বিস্তারিত নাহিদ সিরাজি নিম্মির প্রতিবেদনে। এ আয়োজন ন্যাশনাল ডিফেন্স কোর্স 2024 ও আর্মড ফোর্সেস ওয়্যার কোর্স 2024-এর কোর্স সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে সার্টিফিকেট হাতে তুলে দেওয়ার আয়োজন। সার্টিফিকেট প্রদান করতে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা সফলতার সাথে কোর্স সম্পন্ন করার জন্য অংশগ্রহণকারী সকলকে অভিনন্দন জানান। বলেন, জাতীয় বিপর্যয় থেকে শুরু করে শান্তিরক্ষা মিশনে দেশের সশস্ত্র বাহিনীর ভূমিকা প্রশংসনীয়। Bangladesh Armed Forces symbolizes resilience, patriotism, and steadfast dedication to peace. Your continuous efforts during national crises like disasters, political unrest, and pandemics demonstrate your readiness to respond and your unwavering dedication to the well-being of our citizens. বাংলাদেশ একটা কঠিন সময় পার করছে জানিয়ে তিনি আহ্বান জানান, অতীতের যে কোনো সময়ের তুলনায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। It's only the people of a nation that can decide on the destiny of their nation. To thrive, we need to be together more than ever before. এবছর ন্যাশনাল ডিফেন্স কোর্সে 95 জন অংশগ্রহণ করেন। Do not belong to নাহিদ সিরাজি নিম্মি, 21শে টেলিভিশন, ঢাকা। চিকিৎসা সহ কিছু কাজ সম্পন্ন হলেই তারেক রহমান দ্রুত দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপির আইন বিষয়ক উপদেষ্টা কায়সার কামাল। দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসনের বিরুদ্ধে হয়রানিমূলক মামলাগুলোর নিষ্পত্তির উদ্যোগ অন্তর্বর্তী সরকারের অনেক আগেই নেওয়া উচিত ছিল বলে মন্তব্য তার। বিস্তারিত শাকের আরজুর রিপোর্টে। 2007 সালে জরুরি অবস্থা জারির পর গ্রেফতার হন তারেক রহমান। সেনা নিয়ন্ত্রিত 111 সরকারের সময় জামিনে মুক্তি পেয়ে সপরিবারে দেশ ছাড়েন তিনি। সেই থেকে দেড় যুগ ধরে আর দেশে ফিরতে পারেননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন। তবে এর মধ্যে একের পর এক মামলার বোঝা চেপেছে তার কাঁধে।
21শে আগস্ট গ্রেনেড হামলা মামলা সহ তারেক রহমানের বিরুদ্ধে মামলা হয় মোট 84টি। এর মধ্যে 63 মামলাই মানহানির। রাজনৈতিক পট পরিবর্তনের পর ধীরে ধীরে মামলার দায় থেকে মুক্ত হচ্ছেন তিনি। পরবর্তীতে যে নতুন সরকার নির্বাচিত হবে তারা দেশে আইনের শাসন কায়েম করবে। আইনের শাসন যখন কায়েম করবে, ন্যায় বিচার যখন হবে, তখন কিন্তু এই জিনিসগুলো থাকবে না। এটা কোনো কালচার না, এটা হচ্ছে হাসিনার দমন পীড়নের একটা রাষ্ট্রীয় টুলস। চিকিৎসা ও জরুরি কিছু কাজ শেষ করেই দ্রুত ফিরবেন তারেক রহমান, এমনটাই দাবি দলের আইন বিষয়ক সম্পাদকের। উনি তো একটা অবস্থার প্রেক্ষিতে লন্ডনে গিয়েছিলেন, কাস্টোডিয়াল টর্চার করা হয়েছিল, চিকিৎসা সেবা নেওয়ার জন্য গিয়েছিলেন, সেটা অব্যাহত আছে এবং উনি আরও কিছু বিষয় আছে, নিশ্চয়ই উনি যথাসময়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন দেশে আসার। তারেকের বিরুদ্ধে মামলা রয়েছে এখনও 4টি। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা, সম্পদ বিবরণীর মামলা, মানি লন্ডারিং মামলা ও নড়াইলে মানহানির একটি মামলা। এসব মামলাতেও তিনি আইনি মোকাবিলা করতে চান। 4টা মামলা কনভিকশনের আছে। 111-এর সময় দায়েরকৃত মামলা, এগুলো প্রায় 38টা বা 39টা মামলার মতো ইতিমধ্যে খারিজ হয়েছে। শেখ হাসিনা ওয়াজেদকে খুশি করার জন্য এই নাটোরের এক আইনজীবী একটা মামলা করলেন। মামলা করার পরে আর সেই মামলার কোনো খোঁজখবর ছিল না, যে কারণে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে সে মামলাগুলো খারিজ হয়ে যাচ্ছে। দলের লাখো নেতাকর্মীর বিরুদ্ধে মামলা নিষ্পত্তিতে অন্তর্বর্তী সরকারের উদ্যোগের বিষয়েও আশাবাদী বিএনপি। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বাঁচাতে আন্দোলনে নিহত শত শহীদদের বিরুদ্ধে ভারত অবস্থান নিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে পূজা উদযাপন ফ্রন্টের বিক্ষোভ সমাবেশ ও পদযাত্রায় এই অভিযোগ করেন তিনি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলাদেশের মানুষ অসাম্প্রদায়িক মনে করলেও শেখ হাসিনাকে বাঁচাতে নরেন্দ্র মোদীর সঙ্গে তিনিও যোগ দিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি। দিল্লির দাসত্ব থেকে মুক্ত হতে বাংলাদেশের সব ধর্মের মানুষ ঐক্যবদ্ধ আছে বলে জানান রিজভী। মিথ্যা তথ্য ছড়িয়ে বাংলাদেশকে বিভ্রান্ত করা যাবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। ভারতীয় আগ্রাসন আমরা একসাথে লড়ব। আপনারা আমাদের পতাকা আগরতলা সহকারী হাই কমিশনের গেট ভেঙে সেটাকে টেনে নামিয়ে ছিঁড়েছেন। এটা তো প্রচন্ড আঘাত, করোনার আঘাতের চাইতে বড় আঘাত দিয়েছেন আপনারা ভারতের সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী। ভারত বলে গণতান্ত্রিক দেশ, ভারত বলে সেকুলার দেশ, ভারত বলে ধর্মনিরপেক্ষ দেশ, আর তাদের মিডিয়া আজকে খেয়ে না খেয়ে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করছে। হত্যা ও হত্যাচেষ্টার একাধিক মামলায় ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের আইনমন্ত্রী আনিসুল হক ও আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে। সকালে রাজধানীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসামিদের উপস্থিতিতেই গ্রেফতারের আবেদন করে পুলিশ। শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এছাড়াও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব নজিবুর রহমান ও 2 পুলিশ সদস্যকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে। মামলা সূত্রে জানা যায়, জুলাই আগস্ট গণহত্যায় এসব আসামি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ছিল। যে কোনো অপরাধে গ্রেফতার ব্যক্তিদের উপযুক্ত আইনি সুযোগ দিতে হবে বলে জানালো যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশে গ্রেফতার ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে নিয়ে প্রশ্নের জবাবে এ কথা বলেন উপমুখপাত্র বেদান্ত প্যাটেল। ব্রিফিংয়ে সংখ্যালঘুদের বিষয়ে প্রশ্ন করা হয়। প্যাটেল বলেন, ধর্মীয় স্বাধীনতা ও মৌলিক মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার পক্ষে যুক্তরাষ্ট্র। যে কোনো প্রতিবাদ শান্তিপূর্ণ হওয়া উচিত উল্লেখ করে আইনের শাসনকে সম্মান করার তাগিদ দেন। একই সঙ্গে নাগরিকদের মৌলিক অধিকার রক্ষাকেও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। নিচ্ছি সংবাদ বিরতির পর যা থাকছে। সাজেকে গোলাগুলিতে আটকা পর্যটক, ভ্রমণে নিরুৎসাহ প্রশাসনের। আমন্ত্রণ 21 সংবাদে।
সুনামগঞ্জের দোয়ারা বাজারে ধর্ম অবমাননার অভিযোগে আকাশ দাস নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায় রাতে দোয়ারা বাজার সদর থেকে তাকে গ্রেফতার করা হয়। ঘটনার পর জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এলাকায় যৌথ বাহিনী মোতায়েন রয়েছে। যুবদল নেতা শামীম হত্যা মামলায় ঢাকা মহানগর উত্তর মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক রোকেয়া জামান ও কাফরুল থানা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক কাউন্সিলর জামাল মোস্তফাকে 3 দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন। 2023 সালের 28 অক্টোবর বিএনপি ও আওয়ামী লীগ পাল্টাপাল্টি সমাবেশের ডাক দেয়। ওই সমাবেশ ঘিরে 27 অক্টোবর বিএনপি নেতাকর্মীদের উপর পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের যৌথ হামলায় শামীম নামের এক যুবদল নেতা নিহত হন। এই ঘটনায় গত 14 সেপ্টেম্বর রাজধানীর পল্টন মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। পর্যটকদের নিরাপত্তায় প্রশাসনের পক্ষ থেকে নিষেধাজ্ঞা দেয়ায় খাগড়াছড়ি সাজেকে আটকা পড়েছেন প্রায় 500 পর্যটক। মঙ্গলবার সকালের দিকে খাগড়াছড়ি শহর থেকে পর্যটকরা সাজেক যান। রাতেই জেলা প্রশাসনের নোটিশে সাজেকে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিতের নির্দেশনা জারি করা হয়। মঙ্গলবার সাজেক এলাকায় 2 আঞ্চলিক দলের মধ্যে গোলাগুলির ঘটনায় পর্যটকদের নিরাপত্তায় এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার জানান, পর্যটকদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত না হওয়া পর্যন্ত সাজেক থেকে পর্যটকদের নিয়ে আসা সম্ভব হচ্ছে না। দেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও দিনাজপুরের হিলি ও ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়া স্থলবন্দর সীমান্ত দিয়ে ভারত বাংলাদেশের মাঝে যাত্রী চলাচল এবং পণ্য আমদানি রপ্তানি বাণিজ্য স্বাভাবিক রয়েছে। বুধবার সকাল 11টায় হিলি স্থলবন্দর দিয়ে ভারতের পণ্যবাহী ট্রাক প্রবেশের মধ্য দিয়ে দুদেশের মাঝে আমদানি রপ্তানি বাণিজ্য শুরু হয়। সেই সাথে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুদেশের মাঝে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। বন্দর থেকে পণ্য খালাস করা ভারতীয় খালি ট্রাকগুলো ভারতে চলে গেছে। এদিকে আখাউড়া স্থলবন্দরের পরিবেশ স্বাভাবিক রয়েছে। সকালে সীমান্ত দিয়ে যাত্রী চলাচল স্বাভাবিকভাবে পার হয়। বেশ কয়েকজন বাংলাদেশি সীমান্তের ওপার থেকে দেশে ফিরেছেন। বাংলাদেশ থেকে মাছ নিয়ে 10 থেকে 15টি ট্রাক ও কাভার্ড ভ্যান বন্দর দিয়ে ভারতে প্রবেশ করেছে। এদিকে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরে ভারতীয় পণ্য আমদানি স্বাভাবিক রয়েছে। তবে গত 3 দিন ধরে ভারত থেকে আলু আমদানি বন্ধ থাকলেও সব ধরনের পণ্য আমদানি চালু রয়েছে। রবিবারতে আসছি, আসা যাওয়ার মধ্যে কোনো সমস্যা নেই। বন্দরের অবস্থা মোটামুটি ভালো। সকালে মাছ নিয়ে গেছিলাম, মাছের গাড়ি খালি করে আসলাম, কোনো সমস্যা নাই। এখন লিলি দিতেছে মাছ। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মুন্নিশাহার ব্যাংক হিসাবে 134 কোটি টাকা সন্দেহজনক লেনদেন, তুলে নিয়েছেন 120 কোটি টাকা। কঠিন সময় পার করছে বাংলাদেশ, সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধান উপদেষ্টার। শিগগিরই দেশে ফিরছেন তারেক রহমান, দ্রুত অন্য মামলাগুলো নিষ্পত্তির আহ্বান বিএনপির। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ekushe-etv চ্যানেল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।